আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এনক্লেভ অফ আপডেটেড হোমিওপ্যাথি আন্দুল হাও এর তত্ত্বাবধানে এ যাবৎকাল যে সমস্ত সেমিনারের আয়োজন করা হয়েছে সেই সমস্ত সেমিনারগুলি থেকে বিশেষ কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর যদি ভালো না লাগে সেটাও কমেন্টস করে লিখে জানাবেন। ধন্যবাদ। আপনার মেডিসিন চলছে, পেশেন্ট বেশ ভালো আছে। হঠাৎ করে একদিন এসে আপনার কাছে বলল, ডাক্তারবাবু রোগ ভালোই তো ছিলাম, এই দু সপ্তাহ ধরে বা 10 দিন ধরে প্রবলেমটা আবার বেড়েছে। আপনি জিজ্ঞাসা করলেন, এমন কেস কিন্তু বহু দেখা যায়। যাই হোক, সে আরে ওই ঝামেলাটা তো মিটে গিয়েছিল, এই 10 দিন ধরে আবার এই সমস্যা শুরু। আমার একটি পেশেন্টের ঘটনা বলি, যে পেশেন্টটির ভীষণ মাথার যন্ত্রণা, মাইগ্রেন ছিল, তার সাথে বমি এবং পেটের প্রবলেম, তার সাথে লেফট সাইডের সায়াটিকা। এই পেশেন্টটিকে আমি যখন কেস টেকিং করি, তার 5-6 বছর আগে তার বাড়ির একটি জায়গা নিয়ে প্রচণ্ড ঝামেলা হয় এবং তারপর থেকে তার বিভৎস স্ট্রেস, অ্যাংজাইটি এবং গ্রিফ। তারপর থেকে তার একটা হ্যালুসিনেশন ডেভেলপ করেছিল, যে তার মনে একা থাকতেই পারতো না, মনে হতো ভিজুয়াল হ্যালুসিনেশন যে তার পিছনে কেউ আছে। এবং তাকে ধরে আমি বেলোডোনা দিই। বেলোডোনা দেওয়ার পরে তার ল্যাকেসিসই চলছিল। বেলোডোনা প্রায় 2-3 মাস থাকার পরে আমি ল্যাকেসিস অ্যাকর্ডিং টু 222 অনুযায়ী আমি দিয়েছিলাম অ্যান্টিসোরিক, এবং যাতে দেখা গেল পেশেন্ট বেশ ভালো। তারপরে এসে বলছে, ঠিক তার প্রায় 6-7 মাস বলে যে একদমই তো মাথা যন্ত্রণা ছিল না, ঠিক যেন এই 10 দিন ধরে আবার মাথা ব্যথাটা আবার হচ্ছে ম্যাডাম। আমি বললাম, আচ্ছা 10 দিন আগে কী হলো? আরে যে ঝামেলাটা করেছিল সে আবার পুলিশ নিয়ে হাজির। তাহলে এই মাঝে তো আবার স্ট্রেস ফ্যাক্টর, ল্যাকেসিসের মাঝে কি করব? আবার মাঝখানে কিন্তু স্থগিত রেখে আমাকে বেলেডোনার কথা ভাবতে হবে, বা অন্য কিছুও ভাবতে হতে পারে। যদি তার হ্যালুসিনেশন আর না ফিরে আসে, সেখানে আমি অ্যাগোনাইড ভাবতে পারি, বা আর যা কিছু ভাবতে পারি। অর্থাৎ 221 যেমন শুরুতে মাঝে মাঝেই
মানে যেটা মেনলি পাই সেটা হচ্ছে ওসিডি, ডিপ্রেশন, অ্যাংজাইটি। আমরা মডার্ন সাইকিয়াট্রির ভাষায় বলছি যে এইগুলো কিন্তু এই ডিজিজগুলো মেন্টালি অর্থাৎ মেজর মুড ডিসঅর্ডার পাবো, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ফোবিয়া, প্যানিক, এই ধরনের জিনিসগুলো পাবো। কিছু ক্ষেত্রে পাবো হচ্ছে ওসিডি। এইগুলো যেমন নিয়ে আসবে, তেমনি যদি তার বেসলাইনে একটু সাইকোটিক অ্যাম্বিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু কিছু হ্যালুসিনেশন, ডিলিউশন নিয়ে আসবে। এই যাবে মেন্টাল অ্যাসপেক্ট, আর কিছু আসবে ফিজিক্যাল অ্যাসপেক্ট। এই স্ট্রেস কিন্তু তৈরি করে দেবে সেই আনইন্টারাপ্টেড গ্রিফ অ্যান্ড ভেক্সেশন, লেটেন্ট সোরাকে জাগ্রত করে এদেরকে নিয়ে যা সোরার অনেক অনেক নাম, সেই অনেক অনেক নামের সেই লেটেন্ট সোরা কিন্তু অ্যাজ এ ফিজিক্যাল সিমটম, অ্যাজ মেন্টাল সিমটম আপনার কাছে এসে উপস্থিত হবে। এবং যদি আপনার হাতে একটা স্ট্রেস হিস্ট্রি থাকে তাহলে কিন্তু আমাকে আগে অ্যাফোরিজম 221 অনুযায়ী কিছু নন অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে অ্যান্টিসোরিকে যেতে হবে। এরপর হয়তো মনে আসতে পারে, আচ্ছা আপনি তো নেগেটিভ ইমোশন বলছেন, তাহলে পজিটিভ ইমোশন কি? পজিটিভ ইমোশনও হয়। ধরুন হঠাৎ করে আপনার প্রচণ্ড কাজের চাপ বেড়ে গেছে, হঠাৎ করে আপনার চেম্বারে আফটার কোভিড প্রচুর পেশেন্ট আসছে, কারণ আপনি কোভিডে অনেক পেশেন্ট ভালো করে ফেলেছেন। এমনটা যদি হয় তাহলে পেশেন্ট প্রচুর বেড়েছে, রাত্রির 11টা পর্যন্ত আপনি চেম্বার করছেন বা সঙ্গে আরও অনেক কিছু করছেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ক্লান্তি আসবে, কিন্তু সেটা আসবে ইউস্ট্রেস, নট ডিস্ট্রেস। পজিটিভ ইমোশনও আমাদের স্ট্রেস তৈরি করে, ক্লান্তি আসবে, আপনি গিয়ে ঘুমিয়ে পড়বেন, কিন্তু সেখানে ফিজিক্যাল বা মেন্টাল সিমটম জেনারেলি আসবে না বা কম আসবে। যদি দেখবেন অল্প কিছু কাজ করি, হয়তো একটু দুপদ রান্না করে বা একটুখানি কিছু কাজ করেই বা একটু বাজার থেকে এসে ভীষণ হাঁপিয়ে পড়ছি, দূর ভাল লাগে না, একঘেয়ে মোনোটোনাস কাজ, বেশ রিটায়ারমেন্টের আগে রোজ অফিস চলে যেতাম, এসে আর এই একঘেয়ে কাজ ভালো লাগে না, দ্যাট ইজ দ্য ডিস্ট্রেস। এটা নেগেটিভ ইমোশন, ডিপ্রেশন, অ্যাঙ্গার বা দূর জীবনটাই শেষ হয়ে গেল, আর 60 বছর বয়স হয়ে গেছে, আর কিছু হবে না। কিন্তু আমি এমনও দেখেছি আফটার রিটায়ারমেন্ট সে নতুন, আমার বাড়িতেই যে সে নতুন করে আবার ল প্র্যাকটিস করা শুরু করেছে। অর্থাৎ এখানে মেন্টালিটি, বয়স একটা নাম্বার, এটা যদি ভাবি এবং যে কোনো বয়স থেকে আমি যদি কাজ শুরু করতে পারি। আমি কদিন আগে ফেসবুকে একটা জায়গায় দেখছিলাম, একটা 95 বছরের মহিলা, সে গ্রামের বিভিন্ন বাড়ি রং করছে। তিনি বলছেন যে মৃত্যুর আগে আমি গ্রামটাকে রঙিন করে দিয়ে যাব। তিনি খুব ভালো ছবি আঁকতেন। 95 বছর বয়সে এখন আমার ফাঁকা সময়, এখন কিছু ক্রিয়েটিভ ওয়ার্ক করি। তাহলে এমনটা যদি হয় তাহলে কিন্তু এটা ইউস্ট্রেস, এটা কিন্তু আপনাকে শক্তি দেবে, এটা কিন্তু মনে জোর বাড়াবে, এ কিন্তু ডিজিজকে অ্যাভয়েড করে দেবে। যেটা হ্যানিম্যান বলেছেন যে যদি একটা নর্মাল অ্যাম্বিয়েন্স চলে, একটা ভালো সময় চলে, তাহলে কিন্তু লেটেন্ট সোরা লেটেন্টই থাকে। তাহলে লেটেন্ট সোরাকে লেটেন্ট রাখতে গেলে কিন্তু পজিটিভ ইমোশন কিন্তু খুব বেশি কাজ দেয়। আরেকটা কথা, যেমন একটু আগে আমি পিনেল সাহেবের কথা বলছিলাম, যিনি সমস্ত বন্দীদেরকে মুক্ত করে দিয়েছিলেন এবং তারপরে দেখা গিয়েছিল যে তারা অনেক সুস্থতার পথে হাঁটে এবং তারা কিন্তু অনেকটাই ভালো বোধ করে। অর্থাৎ ওই যে মানবিকতার আলো, এটা কিন্তু পিনেল সাহেবের আবিষ্কার। এই সময় আরও একজন বিজ্ঞানী ছিলেন, যিনি ছিলেন অক্সিজেন আবিষ্কার করেছেন, ল্যাভোইশিয়ার, আমরা সবাই তার নাম জানি। যিনি অক্সিজেন আবিষ্কার করলেন, কিন্তু তারপরে তাকে কিন্তু ওই সময়ে ভীষণ একটা চাপের মুখে পড়তে হয় এবং তাকে কিন্তু মানে হত্যা করা হয়, অর্থাৎ তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল, ডেথ সেন্টেন্স। কিন্তু পিনেলের এর ঘটনার পরে পিনেল কিন্তু অনেক উঁচু জায়গায় যায়, তার কারণ তার এইটা খুব সাকসেসফুল হয়েছিল। ল্যাভোইশিয়ারের অক্সিজেন আবিষ্কারটা পরবর্তীকালে অনেক উঁচু জায়গায় যায়, কিন্তু ওই সময় মানুষদের পছন্দ হয়নি। সুতরাং এই জায়গায় ল্যাভোইশিয়ারের হয়েছিল ডিস্ট্রেস। আর পিনেলের যদি ওই ঘটনাটা, ওই রোগীগুলো বাইরে গিয়ে যদি ভীষণ চিৎকার চেঁচামেচি করে আরও বেশি হল্লা তৈরি করে ভীষণ সমস্যা তৈরি করতো, তাহলে কিন্তু পিনেলকেও হয়তো
যেন মনে হচ্ছে কোনো দড়ি দিয়ে বেঁধে রাখি এবং বেঁধেও রাখছে, ঠান্ডা জল দিলে আরাম হচ্ছে, এবং একদম পালসিটিলা, পলোসিন সব নানা ওষুধ আমি পুরোটা শুনিনি, ওটা শুনেই আমি দিচ্ছিলাম। তারপরে একদিন বললো, দিদি তুমি একটু আমার কথাটা ভালো করে শোনো। বললাম কি বলো? আমাকে বললো যে দেখো, আমি না দুদিনকে কাজ করতে গেছিলাম, ওই বাড়িতে আরও একজন কাজ করে, সে পা ছড়িয়ে বসেছিল, এবার তার পায়েও ভীষণ ব্যথা, ওকে না আমি ডিঙিয়ে গেছি। যাওয়ার পর থেকেই আমার মনে হচ্ছিল কি জানি ব্যথাটা না আমার হয়। এই জায়গা কিন্তু হায়সামাস, আমি যতই কোনো সেন্ট দিই, যতই পালসিটিলা দিই, যদি পালসিটিলা কিছুটা পারসিকিউটারি আছে কিন্তু এত স্ট্রংলি নেই, আর পেশেন্ট অত ওরকম ধরনের পার্সোনালিটিও নয়, সেই কারণের জন্য আমি তাকে হায়সামাস দেওয়ার পরে 2 দিন পর থেকে সে কাজে লেগেছে। তাহলে আমাকে কিন্তু শুরুর ইতিহাস জানতে হবে। যদি ভিজে কাপড়ে হয়ে থাকে তাহলে তাকে যেমন গুরুত্ব দেবো, যদি আমার অন্য কিছু হিস্ট্রি থাকে তাকে যেমন গুরুত্ব দেবো, পজিশন যদি তাই ধরি, তাহলে এই অবস্টাকল টু রিকভারিতে যদি স্ট্রেস থাকে, তারপরে তার ম্যানিফেস্টেশন যদি প্রসিকিউটরি ডিলিউশন হয়, তাহলে এখানে ভয় প্লাস প্রসিকিউটরি ডিলিউশন, সেক্ষেত্রে কিন্তু হায়সামাস কিন্তু আমি প্রেসক্রাইব করেছিলাম। এবার চলে আসি স্ট্র্যামোনিয়ামের কথায়। স্ট্র্যামোনিয়ামের মধ্যে ওসিডির সিমটমটা অনেক বেশি, অর্থাৎ একই কথা বারবার বলা, একই কাজ বারবার করা, এটা যেমন থাকে। আমি যখন প্রথম কেসটার কথা বলেছিলাম, এই পেশেন্টটার কিন্তু ওসিডি ছিল, যদিও তার স্ট্রেস ফ্যাক্টরটা আমি ভুল ধরছিলাম বলে স্ট্র্যামোনিয়াম কাজ করেনি, সেখানে কিন্তু আমি এখন দিয়েছি। এখানে ওসিডি, ডিলিউশন, হ্যালুসিনেশনও আছে, সঙ্গে প্যানিকও আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি ওপিয়াম। ওপিয়ামের মধ্যে ফিয়ারের ভাগটা বেশি এবং প্যানিক সিমটম অনেক বেশি। অ্যাকোনাইট এবং ওপিয়াম খুব কাছাকাছি, তবে আমার স্যারের কাছে দেখা বা আমি যতটুকুনি সামান্য প্র্যাকটিস করি তাতে দেখেছি অ্যাকোনাইটের সাথে ফিয়ার প্লাস অ্যাঙ্গার, ওপিয়ামে ফিয়ারটাই বেশি, তার সাথে অ্যাঙ্গারটা কম। এটা দেখুন, এরকমভাবে তো আমার কাছে কোনো গাইডলাইন সেরকমভাবে কিছু নেই, বা এখন যে সমস্ত কোশ্চেনিয়ার থাকে বা এরকমভাবে তো আমাদের ওরকম কিছু ব্যাপারটা নেই। তবে যদি ওপিয়ামের আরও তো কিছু সিমটম পাওয়া যায়, যেমন তার কনস্টিপেশন থাকতে পারে, বা ফিয়ারটা পরে তার ভীষণ প্যানিক তৈরি হচ্ছে, একটু সারাউন্ডিংটা দেখে নিলে আমার কিন্তু ট্রিটমেন্ট করার কাজটা অনেক সহজ হয়। আমি স্ট্রেসকে যেমন গুরুত্ব দিয়ে তারপরে একটু আশেপাশটা মিলিয়ে নেওয়াটা, যেমন ধরুন হায়সামাসের যদি ক্লিন টাউনটা পাই তাহলে একটু কাজটা আমার সুবিধা হয়, মাক্সলের যদি একটুখানি ইমপ্রিন্ট অফ ট্রিথ পাই তাহলে আমার একটু কাজটা সুবিধা হয়। তাহলে আমার সিলেকশনটা অনেক বেশি স্পেসিফিক এবং কনফিডেন্ট। তাহলে কিন্তু আমি করবো না, কাঁপবো না যে না না হবে, কাজ হবে না, হবে না, না না আপনি খান, আপনি ভালো থাকবেন। আপনার এই কনফিডেন্স কথা কিন্তু পেশেন্টকে অনেক বেশি কনফিডেন্স দেবে, পেশেন্টও কনফিডেন্ট হবে, আপনাকে ছেড়ে যাবে না। দেখবেন ঘুরে ঘুরে ঠিক আপনার কাছে আসবে, আপনি জঙ্গলে চলে যাবেন, পেশেন্টও আপনার সাথে জঙ্গলে চলে যাবে, ঠিক আছে। এই কনফিডেন্স কিন্তু আপনাকে 1% দেবে। আচ্ছা, যাই হোক, এরপরে আসি ভিরেকটাম অ্যালবাম, যেটা রাজা আর কি নিজেকে ভাবে, সে ভাবে কি না আমি গ্র্যান্ডিওস, এবং তার ডেলিউশন অফ গ্র্যান্ডিওসিটি, সে যা নয় তাই ভাবতে থাকে। শুধু তাই নয়, শুধু গ্র্যান্ডিওসিটি নয়, যেখানে ভীষণ রকমভাবে রেস্টলেসনেস, অর্থাৎ যেখানে প্রচণ্ডভাবে হাইপার অ্যাক্টিভিটি, সেটা এডিএইচডি চাইল্ড হতে পারে, বা ওভার অ্যাক্টিভ মাইন্ড, অর্থাৎ ভীষণ কথা বলছে, ভীষণভাবে নিজেকে এক্সাজারেটেড ফর্মে কথা বলছে, শুরুতে স্ট্রেস হিস্ট্রি, ইউটেরাইন লাইফে স্ট্রেস হিস্ট্রি। আমরা বহু ক্ষেত্রে এডিএইচডি বাচ্চাকে আমরা ভিরেকটাম দিই, এবং সঙ্গে নতুন আরও কয়েকটি ওষুধের কথা আমি বলছি একটু পরে। এই ভিরেকটাম দিলে কিন্তু বাচ্চা কিছু শান্ত হবে, কিছুটা। যদি দুরন্ত বাচ্চাকে আপনি যদি কিছুটা শান্ত করতে পারেন, এই কদিন আগেরই একটি পেশেন্ট, যে ও খালি ছুটে বাইরে চলে যাচ্ছিল, আমাদের হসপিটালেরই পেশেন্ট, ছুটে বাইরে চলে যাচ্ছিল, না ডাক্তারবাবু ম্যাডাম এখন অতটা বাইরে যাচ্ছে না, ঘরে থাকছে। একটা ছোট 7 বছরের বাচ্চা যদি ছুটে রোজ বাইরে চলে যাচ্ছে, সে যদি ঘরে বাঁধে, সে পেশেন্টও আপনার ঘরে বাঁধা। যাই হোক, এটা কিন্তু ভিরেকটামের জায়গা, হাইপার অ্যাক্টিভিটির জায়গা। এরপরে চায়না এবং পালসিটিলা। চায়নার মধ্যেও পারসিকিউটরি ডিলিউশন, যেটা স্যারের বইতে খুব সুন্দরভাবে লেখা আছে, পালসিটিলার কথাও লেখা আছে, এগুলো একবার একটু দেখে নিলে ভালো হয়। নতুন যে সংযোজনগুলো আমরা করার চেষ্টা করছি, 10টাও এখন মনে হতে পারে তাহলে কি শুধু 10টা ওষুধই আমরা বাঁধা? বর্তমানে 10টা, চেষ্টা করা যাবে যে হয়তো আরও ওষুধ আসবে, যেটা নন অ্যান্টিসোডিক হিসাবে আমরা প্রথমে দিয়ে পেশেন্টকে কন্ট্রোল করে অ্যান্টিসোডিক দেবো,
2-3 জন আসে। দেখা যায় যে একই একটা ঘটনা ঘটেছে, ঘটনার পরে তাদের সবারই প্রবলেম শুরু হয়েছে। যেমন এই কিছুদিন আগে একটা মানে ঘটনা, সেটা হচ্ছে সেই পরিবারের হাজব্যান্ড ওয়াইফ দুজনই আসে। তাদের একটি গাড়ি ছিল, সেই গাড়িটা তারা ভাড়া খাটাতো। এই গাড়িটার হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তাদের পুরো মানে পুরো রুটি রুজি বন্ধ। প্রথমে মহিলা আমার কাছে আসে দেখাতে, মহিলার মানে প্রচণ্ড মন মানে ডিপ্রেসিভ, এবং তার সাথে ভীষণ হাঁটু ব্যথা, আর তার সাথে হ্যালুসিনেশন ছিল, যে একা থাকতে পারছে না, যেন মনে হচ্ছে পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। এর ঘটনার পর থেকে কিন্তু তাকে আমি বেলেডোনা দেওয়াতে কিন্তু তার পায়ের ব্যথা অনেক কমায়, অবশ্য পরে তাকে ন্যাটামিও দিয়েছি আমি। এরপরে ওই একই ঘটনায় তার পরের সপ্তাহে তার হাজব্যান্ডকে সে নিয়ে আসে, এবং দেখা যায় সেই যে গাড়ির ঘটনার পরে কিন্তু তার একটা মাইল্ড টিআইএ হয়, মানে সিভিয়ার একটা মাইল্ড ফর্ম ট্রান্সিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, সেটা হয়, এবং তারপর থেকে তার একটা প্যারালাইসিস ডেভেলপ করেছে। মানে খুব মাইল্ড প্যারালাইসিস, প্রথম থেকে একটু বেশি ছিল, তারপরে এখন রেসিডুয়াল কিছু থেকে গেছে সেই ঘটনার পরে। অর্থাৎ তার ফিনান্সিয়াল ক্রাইসিস, ফিনান্সিয়াল রুইন, ফিয়ার অফ ফিউচার, এই জায়গায় কিন্তু আমি তাকে অ্যাকোনাইট দিই। তাহলে একই স্ট্রেসে কিন্তু ম্যানিফেস্টেশন সকলের সমান নয়। কেউ বেলেডোনার হয়ে যাবে, কেউ অ্যাকোনাইটেড হয়ে যাবে। তার কারণ স্ট্রেস ফ্যাক্টর এক, ইমোশন আলাদা, তার ম্যানিফেস্টেশন আলাদা, এবং মেডিসিন আলাদা। এরকমভাবে কিন্তু যদি আমরা ভাবি একটা গাইডলাইন, একটা স্কিম্যাটিক অ্যাপিয়ারেন্স, এটা যদি আমার মাথার মধ্যে থেকে থাকে, একটা যদি স্কিম আমি তৈরি করি, তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট অনেক সহজ হবে। এবং আমরা জানি এখানে প্রচুর মানুষ আছে যাদের কাছে এরকম হাজার কেস আছে, হয়তো একই কথা চর্বিত চর্বণ করলাম, তার জন্য ক্ষমা করবেন। নমস্কার, এখানে Thank you.